আজকে চলে এসেছি বারডোয়ান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে। মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। তাই পলিটিক্যাল সায়েন্স আমি যে তোমাদের সামনে সাজেশনগুলো দেওয়ার আগে একটা জিনিস খুবই শেয়ার না করলে আমার খুব খারাপ লাগবে। বিষয়টা যে তোমাদের সাফল্য, তোমার দাদিদের সাফল্য ছাড়া এটা কখনোই আজকে সম্ভব হতো না। আজকে আমি সাজেশন আপলোড করে থাকি, সাজেশন অনেকেই ফলো করে, আবার অনেকে কেউ ফলো করে না। যে কোনো প্ল্যাটফর্ম থেকে তারা সাজেশন ফলো করে। আমার যারা সাজেশন ফলো করেছে তারা কিন্তু 100% কমন পড়েছে। হয়তো বলবে তোমরা যে স্যার আপনি এটা কেন বলছেন। দেখো, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা দেখবে এই সাজেশনগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমরা ভালো করে দেখতে থাকো, তোমাদের কমেন্টগুলো দেখো ভালো করে। এই কমেন্টগুলো লক্ষ্য করো, কমেন্টগুলো কি দেওয়া আছে কমেন্টগুলো লক্ষ্য করো। বিভিন্ন আমার কাছে যারা নোট নিয়ে পড়াশোনা করেছে, যেসব স্টুডেন্টরা কমেন্ট করেছে কমেন্টগুলো লক্ষ্য করো। বিভিন্ন কলেজের স্যাররাও কিন্তু আমার কাছ থেকে নোট নিয়েছে। নোট নিয়েও কিন্তু তারা দেখো এইভাবে আমাকে কমেন্ট করে জানিয়েছে। এইটি সত্যি আমার কাছে খুব প্রাপ্তি। জীবনে এদের সাফল্য অবশ্যই আমি কামনা করেছিলাম যে তোমরা এইভাবে আগিয়ে চলো, এইভাবে আগিয়ে চলো, না হলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। ওকে। আর আরেকটা বিষয় দেখো, তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করছি। যারা আমার কাছে অনলাইনে পড়াশোনা করেছিল থার্ড সেমিস্টারে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে ভিজিট করে দেখতে পারো, যে আমি যে কোশ্চেন পেপারটা নিয়ে ভিজিট করে দেখতে পারো, যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি দিয়েছিলাম সেগুলো পুরো হুবহু কমন পড়েছিল। আমি বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানে 100% কমন পড়বে, কিন্তু দেখো আজকে 100-100ই কমন পড়েছে। ঠিক আছে। আমার কেন বলতে পারি কি জন্য জানো? আজকে তোমাদের কাছে বলছি। দেখো, আমি শুধুমাত্র পার্টিকুলার ভাবে রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল সাজেশন দিই। আমি তোমার এডুকেশন বলো, ফিলোজফি বলো, সংস্কৃত বলো, বাংলা বলো, এত পেপারের সাজেশন দিই না। এটা পার্টিকুলার ভাবে, এটার প্ল্যাটফর্ম, এটা আমার বিজনেস করার জায়গা নয়। হ্যাঁ, একটা ইউটিউব থেকে একটা মাল দিলে একটা টাকা পাওয়া যায়, সেটা আমিও জানি। কিন্তু কি বলতো, এটা আমার পেশা নয়, যেটা আমার করেই করতে হবে। যারা পেশায় বানিয়ে ফেলেছে যে আমাকে এখান থেকে ইনকাম করতে হবে, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু ইতিহাস, এডুকেশন বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সোসিওলজি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, তোমার ফিলোজফি বলো, সব বিষয়ে সাজেশন আপলোড করছে। আমার কখনো দেখা নাই যে একটা টিচার কখনো এত বিষয়ে কখনো পারদর্শিতা হয় বলে। তাহলে হয়তো সে ভগবান হতে পারে, আমার পক্ষে আমি কখনো সম্ভব নয়। তাই তোমরা যার সাজেশনই ফলো করো না কেন, একটু বিচার বিশ্লেষণ করে কিন্তু ফলো করবে। ঠিক আছে। আর তোমাদের যদি এই চ্যানেলটা খুব হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। কেন বলি, তোমাদের এই ফার্স্ট সেমিস্টার, তোমাদের এখনো প্রত্যেকটা সেম কিন্তু কাজে লাগবে। আর তোমাদের জন্য আর একটা বিষয় আমি খুবই গুরুত্বপূর্ণ করে রেখেছি, যে যারা আমার কাছে অনলাইনে পড়াশোনা করেছে 100 টাকার বিনিময়ে। কেন 100 টাকা পড়ে জানো? অনেক স্যার 300 টাকায় পড়ায়, 200 টাকায় পড়ায় অনলাইনে। যে এটা আমার জীবিকা নয়, যেটা আমার করে করতে হবে। যাতে তোমাদের একটা পারিশ্রমিক নিতে হবে, গুরু দক্ষিণা নিতে হবে। গুরু দক্ষিণা যদি 2 টাকাও নিয়ে হয় তার মূল্য থাকে। আমি যদি বিনা পয়সায় করি, সেই জিনিসটা কোনো মূল্যহীন পড়ে। এই জন্য সর্বনিম্ন 100 টাকায় আমি পড়াই মাসিক। ঠিক আছে। যারা আমার কাছে পড়ে থার্ড সেমিস্টারে ভালো মানে ভালো পরীক্ষা দিয়েছে, তাদের নামগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো ভিডিওটা বেশি লেন্দি করছি না। দেখো, যেমন আছে শিল্পা চক্রবর্তী, রোজনা বেগম, বৃষ্টি মান্ডি, সাইফুল ইসলাম, শহীদুল খান, তরিকুল খান, রিম্পা রূপম বিশ্বাস, সন্তু পণ্ডিত, রিয়া মুদি, সাথী হাজরা, নেহা দাস, রোমারানী দাস, উমা রায়, রোদনা দে, কাকলি দাস, জয়দেব বিশ্বাস, সৌরভ ঘোষ, জারুস পারভিন, নাবিলা খাতুন, রোজনা বেগম, প্রিয়া বেগম, চৈতালি রায়, কিভাবতী সিংহ রায়, তনুশ্রী পাল, এই এতগুলো নাম আমি বলছি। আরো অনেক নাম আছে। বিষয়টা হচ্ছে আমি বলতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে কমেন্ট করবে। আমি মেয়েদের একটা এবং ছেলেদের একটা আলাদা আলাদা করে দুটো গ্রুপ করেছি। মেয়েরা শুধুমাত্র মেয়েদের গ্রুপে থাকবে, ছেলেরা ছেলেদের মতো গ্রুপে থাকবে। আমি এভাবে গ্রুপ ক্রিয়েট করা থাকে। সেকেন্ড সেমিস্টার যারা থার্ড সেমিস্টার পড়ছে এইভাবে, ফার্স্ট সেমিস্টারে থার্ড সেমিস্টারে একটা মেয়েদের গ্রুপ,
একটা থার্ড সেমিস্টারে একটা পলিটিক্যাল সায়েন্সের মেয়েদের গ্রুপ, একটা ছেলেদের গ্রুপ। যখন গুগল মিটে লিঙ্ক দেওয়া হয়, দুটো গ্রুপে লিঙ্ক দেওয়া হয়। ছেলেরা কোনোভাবে মেয়েদের গ্রুপে জয়েন হতে পারে না, আর মেয়েরা কোনোভাবে ছেলেদের গ্রুপে জয়েন হতে পারে না। তোমরা যদি কেউ অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এই আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, যে নামটা পাঠাবে, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। আজকে যে তোমাদের 10 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? আমি তোমাদের এসএসসি পেপারের সাজেশন দিয়ে দেবো। তোমরা খুব তাড়াতাড়ি এসএসসি পেপারের সাজেশনটা আমি আপলোড করে দেবো। 15 তারিখের পর আমি আপলোড করব। আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাব, একটা আমাদের সিনিয়র আছে কলেজের, সেই জন্য একটু বাইরে যাব, ঠিক আছে? এই জন্য তোমরা একটু ওয়েট করো, 15 তারিখের পর আমি সাজেশনটা এসএসসি পেপারের সাজেশনটা আমি আপলোড করে দেবো। প্রথম 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা আলোচনা করো। তাকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করা হয়? 8+2। শর্ট প্রশ্নটা আমি আলাদা করে বলে দিচ্ছি, তাহলে তো বুঝতে পারবে যে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা আলোচনা করো, এটা 8 নম্বর। এর সাথে করবে 2 নম্বরে, তাকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করা হয়। নেক্সট প্রশ্ন, মেকিয়াভেলি মেকিয়াভেলির ক্ষমতার রাজনীতি সম্পর্কে আলোচনা করো। 8, তার উল্লেখ করা শাসকের দুটি গুণাবলী বর্ণনা করো। এটা হচ্ছে 2। দুইটা কোনটা? তার উল্লেখ করা শাসকের দুটি গুণাবলী বর্ণনা করো। 3 নম্বর, যে উদারনীতিবাদ সম্পর্কে লকের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটা 8। এর সাথে একটা 2 নম্বরে করবে, বলসেবিক মার্ক্সবাদের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। শেষ প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8। এর সাথে একটা 2 নম্বর করবে, কেন কোন সময়কালকে মধ্যযুগ বলে চিহ্নিত করা হয়। এবার আসি তোমাদের 5 নম্বর সাজেশন। 5 নম্বর সাজেশনগুলো দেখো, ভিত্তি ও উপরিসৌধ সম্পর্কের মধ্যে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তা কি? ভিত্তি আর উপরিসৌধ সম্পর্কে। নেক্সট প্রশ্ন, বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় ধারণাটির উপর টিকা লেখো। বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় ধারণাটির উপর টিকা লেখো। আর এর সাথে একটা 1 নম্বর প্রশ্ন করবে, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা, কবে প্রকাশিত হয়। 3 নম্বর প্রশ্ন, হেগেল কেন রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছেন? কি? হেগেল কেন সিঙ্গেল কোটেশনের মধ্যে যে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ কোটেশন শেষ বলে বর্ণনা করেছেন? ঠিক আছে, এ একটা প্রশ্ন। আর 4 নম্বর+1, ঠিক আছে, কি বলেছে? রাষ্ট্রকে একটি আত্মসচেতন নৈতিক সত্তা এবং আত্মজ্ঞান সম্পন্ন ও আত্মোপলব্ধিকারী একটি ব্যক্তি বলে কে বর্ণনা করেছেন? আমি আবার বলছি, ভালো করে লক্ষ্য করো, যে রাষ্ট্রকে, এর সাথে যে হেগেল কেন রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছেন, এর সাথে একটা প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন, যে রাষ্ট্রকে একটি আত্মসচেতন নৈতিক সত্তা এবং আত্মজ্ঞান সম্পন্ন ও আত্মোপলব্ধিকারী একটি ব্যক্তি বলে কে বর্ণনা করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হবসের সার্বভৌমিকতার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র অবলুপ্তি বা রাষ্ট্র উবে যাবে বলতে মার্ক্স কি বুঝিয়েছেন? রুশোর সাধারণ ইচ্ছার মতবাদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, লক ও রুশোর সার্বভৌমিকতা ধারণার পার্থক্য 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 লেখো। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের সংবিধান শ্রেণীবিভাগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। কটা প্রশ্ন দিয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা প্রশ্ন দিয়েছি তোমাদের সামনে, মানে 8টা প্রশ্ন দিয়েছি, 4টে পড়বে। 8টা প্রশ্ন দিয়েছি, 4টে পড়বে। যদি কারো মনে হয় যে স্যার আমি এক্সট্রা করে আমি করতে চাই আমি দিন, তাদের জন্য শুধুমাত্র এটা বললাম, তাদের জন্য দিলাম যে মেকিয়াভেলিকে কেন নবজাগরণের সন্তান বলা হয়। ঠিক আছে, তার 5টি যে কোনো যুক্তি দাও। প্রথম এক এক্সট্রা প্রশ্ন দিলাম। দ্বিতীয়, প্রকৃতি রাজ্যকে লক কিভাবে বর্ণনা করেছেন। 3, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে দ্বৈত তরবারি তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। যারা করতে পারবে করে যেও, যারা করতে পারবে না তাকে দেখে যেও, প্রশ্ন জাস্ট একটু টাচ করে যেও। ঠিক আছে,
এবার আসছি তোমাদের 2 নম্বর, যে 2 নম্বর প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি, এই 2 নম্বর প্রশ্নগুলো খুব ভালো করে করবে, এখান থেকেই তোমার 10টা প্রশ্ন কমন পেয়ে যাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। প্রথম প্রশ্ন কি, মানুষ জন্মায় স্বাধীন হয়ে কিন্তু সে সর্বত্র শৃঙ্খলিত, কোটেশন শেষ। উক্তিটি কার? এর সাথে একটা প্রশ্ন আছে, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কবে প্রকাশিত হয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মেকিয়াভেলির লেখা দুটি গ্রন্থের নাম লেখো। নেক্সট প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার তিনটি উৎস চিহ্নিত করো। প্রাচীন গ্রিক নগররাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জন লককে অনুসরণ করে তিনটি প্রাকৃতিক অধিকার চিহ্নিত করো। জে.এস. মিল এর লেখা দুটি বইয়ের নাম লেখো। লিভিয়াথান কবে প্রকাশিত হয়? লিভিয়াথানের অর্থ কি? জে.এস. মিল অনুসরণ করে স্বাধীনতার সংজ্ঞা দাও। এর সাথে একটা প্রশ্ন আছে, জে.এস. মিল এর মতে স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ কি? নেক্সট প্রশ্ন, মার্ক্সবাদের তিনটি উৎস চিহ্নিত করো। মার্ক্সবাদকে অনুসরণ করে শ্রেণী ধারণাটির একটি সংজ্ঞা দাও। মার্ক্স ও এঙ্গেলস যৌথভাবে লেখা দুটি গ্রন্থের নাম লেখো। লকের লেখা যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো। কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়? এরা কারা লেখেন? এটা গ্রন্থটি কারা লেখেন? প্রাচীন গ্রিসের দুটি নগর রাষ্ট্রের নাম লেখো। তারপর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝো? উপরিসৌধের দুটি উপাদান উল্লেখ করো। কি তারপর প্রশ্ন হচ্ছে যে কি, স্কলাস্টিকবাদ কি? ঠিক আছে, স্কোলা দন্তস্ব কয় লয়াকা দন্তস্ব টয় রস্বই ক, স্কলাস্টিকসবাদ কি? পরে প্রশ্ন কি, লেনিন লেনিন ভুল বললাম, লেনিন নাই, যে কোনো দুজন বিখ্যাত প্রাচীন গ্রিক চিন্তাবিদের নাম উল্লেখ করো। মেকিয়াভেলির মতানুসারে রাষ্ট্র শাসক কার্য পরিচালনা পদ্ধতি কি কি? যে কি, মেকিয়াভেলির মতানুসারে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা পদ্ধতিগুলি কি কি? তারপরে নেক্সট প্রশ্ন, দার্শনিক হবস, লকস এবং রুসো কোন ধরনের সার্বভৌমিকতার কথা বলেছেন? পরে প্রশ্ন আসি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি? সফিস্ট কারা ছিলেন? প্রাচীন গ্রিক রাজনৈতিক ব্যবস্থায় 500 পরিষদ বলতে কি বোঝো? 500 পরিষদ, সিঙ্গেল কোটেশনের মধ্যে। প্রাচীন গ্রিক রাজনৈতিক ব্যবস্থায় 500 পরিষদ বলতে কি বোঝো? পরে প্রশ্ন, গৌরবময় বিপ্লব কাকে বলে? সাধারণ ইচ্ছার সাথে সকলের ইচ্ছার পার্থক্য কি ছিল? সামাজিক চুক্তি মতবাদের তিনজন প্রবক্তার নাম লেখো। জন লককে অনুসরণ করে একটি সার্বভৌম কর্তৃত্বের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। মার্ক্সবাদ অনুসারে উৎপাদন সম্পর্ক কি? মৃতপ্রায় পুঁজিবাদ বলতে কি বোঝো? শ্রেণী সংগ্রাম কি? ঐতিহাসিক বস্তুবাদকে অনুসরণ করে উপরিকাঠামো যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। এর সাথে একটা প্রশ্ন আছে, দ্য সিটি অফ গড। ওকে, পরে প্রশ্ন, প্রকৃতির রাজ্য বলতে লক কি বুঝিয়েছেন? উপযোগিতাবাদ কি? হবসের লেখা দুটি বইয়ের নাম লেখো। রাষ্ট্র একটি সার্বিক প্রতিষ্ঠান, কে বলেছেন, কেন বলেছেন? ঠিক আছে, উদ্বৃত্ত মূল্য বলতে কি বোঝো? আর একটা সিঙ্গেল কোশ্চেনের মধ্যে প্রশ্ন, আজ পর্যন্ত মানব সভ্যতার সমস্ত ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তিটি কার? আবার মানে আমি রিপিট করছি, আবার লক্ষ্য করো, যে আজ পর্যন্ত মানব সভ্যতার সমস্ত ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তিটি কার? ঠিক আছে, পরের দেখো যেই প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো ভালো করে যাবে, এখান থেকে সব পেয়ে যাবে শর্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে কি আছে, প্রকৃতি রাজ্যে মানুষ জীবন ছিল নিঃশংস, পাশবিক, দরিদ্র, ঘৃণ্য, উক্তিটি কার? যে প্রকৃতি রাজ্যে যে মানুষের জীবন ছিল নিঃশংস, পাশবিক, দরিদ্র, ঘৃণ্য, উক্তিটি কার? টু ট্রিটিস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে, এটি কবে প্রকাশিত হয়? মানুষ জন্মায় স্বাধীন হয়ে, সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা 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 উক্তি, যে মানুষ জন্মায় স্বাধীন হয়ে কিন্তু সে সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? তারা কি, মানুষ জন্মায় স্বাধীন হয়ে কিন্তু
সে সর্বত্র শৃঙ্খলিত। উক্তিটি কার? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কবে গ্রন্থটি কবে প্রকাশিত হয়? কার লেখা? রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? ঠিক আছে, তারপরে আছে দ্য দ্য রিপাবলিক এর লেখককে? অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য কি? আম, রুশোর মতে রুশোর মতে কোন ইচ্ছা সার্বভৌম? সাধারণ ইচ্ছা কাকে বলে? সাময়িক চুক্তি বলতে কি বোঝো? তারপর হচ্ছে অ্যারিস্টটলকে অনুসরণ করে রাষ্ট্রের দুটি কার্যাবলী উল্লেখ করো। হবসকে অনুসরণ করে সার্বভৌমিকতার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই ছিল 2 নম্বরের সাজেশন। দেখো সাজেশন তো অনেক বড়, তোমরা হয়তো ভাববে যে সাজেশন গুলো স্যার অনেকটা বড় দিয়েছি। দেখো শর্ট প্রশ্ন সাজেশন অনেক করতে হয়, তো শর্ট প্রশ্ন তোমাদের সামনে এই প্রশ্নগুলো করেছি। দেখো এই প্রশ্নগুলো থেকে তোমরা সব দেখবে কমন পাবেই। যদি কমন না পাও তোমরা আমার হোয়াটসঅ্যাপে মানে আমার ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করে বলবে স্যার আমরা শর্ট প্রশ্নগুলো কিন্তু কমন পড়েনি। শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন কিন্তু কেউ দেয় না, কিন্তু আমি দিলাম, তুমি ভালো করে করে যাবে। অবশ্যই এখান থেকে সব শর্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কোথা দিলাম, তোমরা খাতায় লিখে নিও। ওকে, থ্যাংক ইউ।